একমাত্র ভোটের অধিকারই পারে জবাবদিহিতা নিশ্চিত করতে। তাই যে কোনো মূল্যে মানুষকে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারকে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে আগামী 5ই আগস্ট নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার সারাদিন ছিল নানা আয়োজন। সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। তারই ধারাবাহিকতায় বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন আদর্শ আছে, থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুনের সংবিধান যে সময়টি বেঁধে দিবে সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। কিছু কিছু রাজনৈতিক শক্তি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক, যত কর্মী আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা ওই মোটরসাইকেল আলাদেরকে ভিড় করতে দেবেন না এবং দয়া করে আপনারা বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকেন। এ সময় দলের মহাসচিব সংস্কারে বেশি মনোযোগ না দিয়ে সুশাসনের দিকে মনোযোগী হতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান। একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশনে নিতে হয়, কনস্টিটিউশন সংস্কার, সেটার জন্য তো আমরা একটা পার্লামেন্ট লাগবে। স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এমনকি গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ভোট দিয়ে ইতিহাস সৃষ্টির কথাও বলেন। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ভোটার তালিকা প্রণয়নের কাজ চলমান এবং প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের জন্য সমস্ত প্রস্তাব প্রদান করা হয়েছে। যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থাকার নির্দেশ দেওয়া হয় আলোচনা সভা থেকে। এই প্রোক্লামেশন, এই মিশন, ওই মিশন, এগুলো জনগণের কাজে লাগবে না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটার তালিকা সন্দেহের ঊর্ধ্বে রাখতে চান তারা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে ইসি। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যে যেতে চায় না বলেও মন্তব্য করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপির নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান। এতে যোগ দিয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসিকে সহযোগিতা অব্যাহত রাখবে সংস্থাটি। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে যথাসময়ে করতে আমাদের কাছে যেসব সহযোগিতা চেয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন, সেই সহায়তা দিতে প্রস্তুত ইউএনডিপি। এর ধারাবাহিকতায় আজ কিছু সরঞ্জাম দিচ্ছি, আগামী সপ্তাহে আরও দেয়া হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, রাজনৈতিক কোনো বক্তব্যের মধ্যে যেতে চায় না ইসি। রাজনৈতিক বক্তব্য আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সিইসি আরো বলেন, ভোটার তালিকা নিয়ে মানুষের মনে সন্দেহ রাখতে চায় না কমিশন। আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাল্লাহ। সোমবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ, চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। এই কার্যক্রমের জন্য কয়েকশো ল্যাপটপ, স্ক্যানার ও ক্যামেরা দিয়েছে ইউএনডিপি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও বিচার তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
জুলাই আগস্ট গণহত্যা নিরপেক্ষ বিচার নিশ্চিতে পদক্ষেপ জানতে চেয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রযুক্তিগত এবং প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক শেষে একথা জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। পরে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে জানিয়ে নিজ ভেরিফাইড পেজে পোস্ট করেন তিনি। আর প্রসিকিউশন জানায় বিচারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা ট্রাইব্যুনালের প্রধান অগ্রাধিকার। এই বিষয়টি আশ্বস্ত করা হয় জাতিসংঘকে। জুলাই গণঅভ্যুত্থানে যে সকল ম্যাসাকার হয়েছে সকল খবর ওনারা রেখেছেন এবং ওনার অফিস এ ব্যাপারে খুবই উদ্গ্রীব এবং ওনারা চান যে একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ ন্যায় বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হোক। সেক্ষেত্রে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থা থেকে যে সকল সহায়তা এবং সাপোর্ট দেওয়ার ওনারা আমাদেরকে প্রদান করবেন মর্মে আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের ব্রিফিংয়ে আলোচনা ছাপিয়ে উঠে আসে শেখ হাসিনার বিচার প্রসঙ্গ। আমাদের সাথে ভারতের সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং আপনি নিজেই বলেছেন যে এটার জবাব ভারত দেয়নি। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে, বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে। দ্রুত জুলাই আগস্ট গণহত্যার 2-1টি মামলার তদন্ত শেষ হবে বলেও জানান তাজুল ইসলাম। যে অপরাধ এখানে হয়েছে, যে ভিকটিম পরিবার। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় 2 শতাধিক আসামির জামিন মঞ্জুর করেছে আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এ মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 10 ফেব্রুয়ারি। তবে উচ্চ আদালতে আপিল করা আসামিরা জামিন পাবেন না বলে আদেশে বলা হয়েছে। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পিছিয়ে দেয়া হয় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলার জামিন ও সাক্ষ্য গ্রহণ শুনানি। এরপর বিডিআর সদস্যদের মুক্তি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজপথ অবরোধ করে জামিন দাবি করেন স্বজনরা। এরই মাঝে রবিবার সকালে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবাল ওই দিনের নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা দেন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। শুরু হয় জামিনের শুনানি। এ সময় হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে, 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। 200-রও বেশি আসামি জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবে আদালত। আইনের শাসন বা বিচার বিভাগের স্বাধীনতা আছে বলে আমরা বিশ্বাস করি এবং এরকম একটি পরিস্থিতিতে আমরা মনে করি যারা নির্দোষ মানুষ প্রায় 16 বছর যাবত যারা জেলে আছে, এই মানুষগুলো যারা অন্ততপক্ষে তারা যাতে জামিনে মুক্তি পায়। উচ্চ আদালতে যাদের খালাসের বিরুদ্ধে আপিল রয়েছে বা দণ্ডিত হয়েছেন তারা এখনই জামিন পাচ্ছেন না। এদিকে জামিন শুনানি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। তোর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আবারও যেন সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও যেন আমরা এই দেশকে সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি সে ব্যবস্থা। আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের মতোই থাকবে বলে আশা করছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এমন কথা বলেন তিনি। এছাড়া রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন এবং যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি এন জ্যাকবসনও সাক্ষাৎ করেন। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুতই কেটে যাবে। বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে আগামীকাল রাত ১টায় সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনের সফর শেষে দেশে ফিরবেন ২৫শে জানুয়ারি। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি জানান, প্রধান উপদেষ্টা এই সফরে জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করবেন। এছাড়া মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েকটি সংস্থার সাথেও বৈঠক হবে। আজাদ মজুমদার আরও জানান, সরকার আশা করছে বৈদেশিক বিনিয়োগকারীরা বাংলাদেশ নিয়ে আগ্রহ প্রকাশ করবে। বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সে আহ্বান থাকবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিগনিটারিজ আছেন যাদের সাথে উনি দেখা করবেন। পাশাপাশি WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মহাপরিচালক, তার সাথেও এই সফরে মিটিং করবেন। বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ, পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের CEO যারা এখানে যোগ দিবেন। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় দুই দেশের স্থানীয়দের মধ্যে গতকাল দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে ফসলের মাঠে কাজ করা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে কৃষকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করে এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেছে সীমান্তরক্ষী বাহিনী BGB। এদিকে সীমান্তে আর আপোষ নয়, অধিকার বুঝে নিতে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাছ কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার দিনভর সংঘর্ষের পর পতাকা বৈঠক করে BGB ও BSF। এমন উদ্ভূত পরিস্থিতির কারণে দুঃখ প্রকাশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। রবিবার সকাল থেকে সীমান্ত এলাকায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ভোর হতেই সীমান্তবর্তী মাঠে কাজ শুরু করেন কৃষকরা। এদিকে সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সরিষা, কালাই ও গম সহ বিভিন্ন ফসলের। ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয়দের মাঝে রয়েছে উৎকণ্ঠা ও আতঙ্ক। তাই দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান চান তারা। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আতঙ্ক বিরাজ করছে। সাধারণ কৃষক ঠিকভাবে সীমান্ত এলাকায় আর ক্ষেতের এত জমিতে কাজ করতে পারছে না। এখন কোনো সংঘর্ষ নেই, তবে আতঙ্ক বিরাজ করছে যদি সীমান্ত আবার যদি কিছু হয় বা তারা যদি পাল্টা কোনো আক্রমণ করে, এজন্য আতঙ্কের মধ্যে আছে। আর যেন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয় সেজন্য স্থানীয়দের বোঝাতে কাজ করছেন জনপ্রতিনিধিরা। ওরা কি করছে জানি না, কিন্তু আমাদের জনগণ আমরা চেষ্টা করছি শান্ত করার। যেহেতু পরিস্থিতি শান্ত, আর যেন পরিস্থিতির কোনো ঘোলাটের সৃষ্টি না হয়। পরিস্থিতি শান্ত রাখতে সীমান্ত এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে BGB। শূন্যরেখার আশেপাশের জমিতে স্থানীয়দের কৃষিকাজ না করার আহ্বান তাদের। একই সাথে সীমান্ত এলাকায় ভিড় এড়াতে টহল জোরদার করেছেন তারা। এই এলাকায় শুধুমাত্র যারা কৃষক আছে, যাদের ক্ষেত আছে, যারা কাজ করতে চায়, তারা শুধু সীমান্ত এলাকায় গমন করবে। তাছাড়া এর বাইরে বহিরাগত যারা আছে, উৎসুক জনতা এই সীমান্ত এলাকায় ভিড় করবে না। এবং এই এলাকার জনগণ আরো নিশ্চিত করেছে যে বিনা প্রয়োজনে সীমান্ত এলাকায় শূন্য লাইনে গমন করবে না এবং শূন্য লাইনে অতিক্রম করবে না। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন সীমান্ত পরিস্থিতি নিয়ে। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি, যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। সীমান্ত সুরক্ষিত আছে জানিয়ে বিরোধের বিষয়টি দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। BGB কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। সাইফুর রহমান, DVC নিউজ, চৌকা সীমান্ত, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে 2021 সালে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্য এবং অন্যান্যদের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তথ্যচিত্রটি প্রচারের পর এর সাথে যুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ আইনজীবীর পরামর্শ চেয়েছিল শেখ হাসিনার সরকার। রবিবার ব্রিটিশ গণমাধ্যম সানডে টাইমস জানায়, আল জাজিরার বিরুদ্ধে এ ব্যাপারে মামলা করতে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউনি কেসির সাথে 2021 সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমটি জানায়, 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার বাড়ি থেকে সংক্রান্ত নথি পাওয়া যায়। ব্যারিস্টার ব্রাউনি পরবর্তীতে ক্লার্ক উইলিয়ামস নামের এক আইনজীবীর সাথে
শেখ হাসিনার প্রতিনিধিদের সাথে যোগাযোগ করিয়ে দেন। সে সময় আল জাজিরা ও বার্গম্যানের বিরুদ্ধে মানহানির মামলা নিয়ে আলোচনা হয় তাদের। এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। রাজনীতিতে সম্পৃক্ত না থেকেও বাবার পরিচয়ের বদৌলতে রাতারাতি হয়ে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এরপর সংসদ সদস্য নির্বাচিত হয়েই পেয়ে যান মন্ত্রিত্ব। ক্ষমতার দাপটে বেপরোয়া হয়ে ওঠেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। অভিযোগ আছে শিক্ষা প্রতিষ্ঠান দখল, দুর্নীতি, অবৈধ ব্যবসা, নিয়োগ, বাণিজ্য আর কর ফাঁকি দিয়ে দেশে বিদেশে হাজার কোটি টাকার সম্পদ বানিয়েছেন সাবেক এই মন্ত্রী। চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল রাজনীতিতে আসেন 2018 সালে। আগে রাজনীতি না করলেও হুট করেই পেয়ে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ। চট্টগ্রাম 9 থেকে নির্বাচিত হন একাদশ সংসদ নির্বাচনে। দায়িত্ব পান শিক্ষা উপমন্ত্রীর। সবশেষ ছিলেন একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী। চট্টগ্রামে আওয়ামী লীগের একাংশের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন নওফেল। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের কমিটির নামে চালু করেন মাইম্যান রাজনীতি। নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন আধিপত্য। মদত দেন শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডারদের। শিক্ষা বিভাগের টপ টু বটম বদলি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে নওফেলের বিরুদ্ধে। শিক্ষা উপমন্ত্রী হওয়ার পরই কবজায় নেন সিটি কর্পোরেশনের মালিকানাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের। এছাড়া নিয়ন্ত্রণে নেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের। কোনো একটা প্রতিষ্ঠানের ইনস্টিটিউশনকে নিজের করে নিয়ে শুধুমাত্র ওনার যে ভাবমূর্তি নষ্ট হয়েছে এটা না, অন্যান্য রাজনীতিবিদদেরও সাধারণ মানুষের চোখে উনি ভাবমূর্তি নষ্ট করেছে। চট্টগ্রামে নকল সিগারেট ও ব্যান্ডরোল প্রস্তুতে অভিযুক্ত সাবেক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, তার দুর্নীতির সারথি ছিলেন নওফেল। বিজয় ইন্টারন্যাশনাল এবং তারা ইন্টারন্যাশনাল টোবাকোর মাধ্যমে 4 বছরে ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকি দিয়ে দুইজনে লোপাট করেন কয়েক হাজার কোটি টাকা। শিক্ষা উপমন্ত্রী হওয়ার পরই বাড়তে থাকে নওফেল ও তার স্ত্রীর সম্পদ। 2018 নির্বাচনের আগে হলফনামায় দেখান 1,61,95,631 টাকার সম্পদ। ওই সময় তার স্ত্রীর সম্পদ দেখান 59 লাখ টাকা। স্বামী স্ত্রী কারো নামেই ছিল না কোনো স্থাবর সম্পদ। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী নওফেলের বার্ষিক আয় বেড়েছে 29 লাখ টাকা, আর 5 গুণ বাড়িয়ে স্থাবর অস্থাবর সম্পদ দেখিয়েছেন 7,99,91,956 টাকা। বেড়েছে স্ত্রীর সম্পদও। নওফেলের দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুদক ও অন্যান্য সংস্থা। দুদকের প্রাথমিক অনুসন্ধানে নওফেলের অর্জিত সম্পদ 8,04,11,000 টাকা। এর মধ্যে ঋণ ও খরচ বাদ দিয়ে 2,94,42,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মিলেছে। এছাড়া নওফেলের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে 41টি হিসাব পেয়েছে দুদক। সংস্থাটির ধারণা এসব অ্যাকাউন্টে বিপুল অর্থের সন্দেহজনক হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর হয়েছে। নওফেলের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাও করেছে দুদক। এছাড়া নওফেল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। ঐতিহ্যবাহী দলের মেম্বার হয়ে সেই দল থেকে নির্বাচিত হয়ে বিনা ভোটে লুটপাট করেছে। গণতন্ত্রের অনুপস্থিতির কারণে, সুশাসনের অনুপস্থিতির কারণে আমরা আশা করব যে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এখানে ছাড় দেওয়া হবে না। ছাড় দিলেই বারবার একই ঘটনা ঘটবে, জনগণ ভোগান্তির সম্মুখীন করবে। এসব বিষয়ে কথা বলতে কোনোভাবেই নওফেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। চট্টগ্রামে তার বাড়িতে গেলে নিরাপত্তা কর্মী ছাড়া কারও দেখা মেলেনি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় বিশ্বসেরা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। একের পর এক খারাপ সংবাদ ছুটে আসছে সাকিব আল হাসানের জন্য। দেশে আসতে পারেননি, হয়েছে তার নামে মামলা। এবার সাকিবের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আইএফআইসি ব্যাংকের প্রায় 4,15,00,000 টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার ঢাকার অ্যাডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মা লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। ক্রিকেটার সাকিব আল হাসান তার বিরুদ্ধে আজকে বিজ্ঞ সিএম আদালতে একটি চেক ডিজনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজকে ধার্য ছিল আদালতে আসার জন্য, কিন্তু সে আজকে আদালতে আসে নাই। না আসার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আরও অন্যান্য আসামি যারা আছে তারাও আদালতে 2 জন আসামি উপস্থিত হয়ে তারা জামিন নেন। এই মামলায় গত বছরের 15 ডিসেম্বর একই আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে সাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ 4 জনকে আসামি করে মামলা করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর সব আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। তবে আজ সাকিব সহ আসামিরা আদালতে হাজির না হলে বিচারকে আদেশ দেন। মামলার অভিযোগ, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করেন। তার বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেকের টাকা উত্তোলন করতে গেলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় তার ডিজঅনার হয়। 2 চেকে টাকার পরিমাণ প্রায় 4,15 লাখ টাকা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। দুদকের অভিযানে গ্রেপ্তারের পর এবার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার বা এস.কে. সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুদক। উদ্ধার করা হয়েছে 17,25,000 টাকা। দুপুরে সংস্থাটির পরিচালক মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডিতে তার বাসায় অভিযান চালায় দুদক। পি.কে. হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এস.কে. সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। 2018 সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান তিনি। চলতি মাসের 14 জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে। মারা গেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল গাজী। বিকেল 5:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শনিবার ভোর 5:30টার দিকে রাজধানীর বনানীর বাসায় বাথরুমে ধূমপান করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন জাতীয় কবির নাতি বাবুল গাজী। দগ্ধ অবস্থায় স্বজনরা তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার চিকিৎসায় গঠন করা হয় 19 সদস্যের মেডিকেল বোর্ড। বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী জানান, তার ভাইয়ের ধূমপানের অভ্যাস ছিল। ভোরে বাথরুমে গিয়ে গ্যাস লাইট দিয়ে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন তিনি। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। কয়েকদিন পর দেশের কয়েকটি জেলায় আবারও বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। সকাল 6টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস। শনিবারের তুলনায় আজ তাপমাত্রা কমেছে 4.4 ডিগ্রি। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় নাকাল স্থানীয়রা। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। অনেকেই কাঠখড় পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে শীত জেকে বসেছে ঠাকুরগাঁও, দিনাজপুরেও রেকর্ড করা হয়েছে যথাক্রমে 8.8 ও 11.9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলছে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। হাতে তৈরি বাহারি পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন কারুশিল্পীরা। বাউল, পালাগান, পুতুল নাচ সহ রয়েছে নানা আয়োজন। ক্রেতা দর্শনার্থীর আগমনে মুখরিত মেলা প্রাঙ্গণ। প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসেছে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। 18 জানুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী এই উৎসবের আয়োজক বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। মেলা 100টি স্টল রয়েছে। 17 জেলা 64 জন কারুশিল্পী 32টি স্টলে হাতে তৈরি পণ্যের পসরা সাজিয়েছেন। মৌলভীবাজার ও ঝালকাঠির শীতলপাটি, রাজশাহীর শখের হাড়ি, রংপুরের শতরঞ্জি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুশিল্প সহ প্রদর্শন হচ্ছে বাহারি পণ্য। পাশাপাশি 15টি স্টলে পণ্য প্রদর্শন করছেন উদ্যোক্তারা। এখানে রিক্সা পেইন্টিং এর মাঝে আমরা বিভিন্ন জিনিস উঠায় ধরছি, যে আগের যে আদি ঐতিহ্যটা। হাতের তৈরি মাফলার, শাল আর বাঁশের তৈরি মগ, এগুলো আমরা বান্দরবান থেকে আমরা নিজেরা বানাই। লোকজ উৎসবের মঞ্চে চলছে বাউল, পালা, জারিসারি সহ লোকজ সঙ্গীত। পাশাপাশি পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা সহ আছে নানা আয়োজন। ঐতিহ্যের ধরে রাখছি জাতি নিয়ে আমার সোনাগাঁ এলাকায় কেউ নাই, একমাত্র আমি বানাই। প্রথম দিন থেকে দর্শনার্থীদের আগমনে জমজমাট মেলা।
লোকজ সঙ্গীত উপভোগের পাশাপাশি পছন্দের পণ্য কিনে নিচ্ছেন তারা। জামদানি শাড়ি উঠেছে, তারপর অনেক মাটির খেলনা উঠেছে। আমি এখানে আম্মুর সাথে এসে হাতি, ঘোড়া আর অনেক কিছু দেখেছি। নাগরদোলা দেখছি, দোলনা দেখছি, বিভিন্ন শখের হাড়ি দেখছি। সংস্কৃতি ঐতিহ্যের প্রসার ঘটাতে এই আয়োজন ভূমিকা রাখবে বলে জানালো লোক কারুশিল্প ফাউন্ডেশন। আমরা আশা করছি মেলাটা দর্শনার্থীরা দেশ বিদেশ থেকে যারা আসবেন তারা সুন্দরভাবে তারা উপভোগ করতে পারবেন বলে আশা করছি। আমরা সামনে থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অংশ নিব, যাতে আমাদের কারুশিল্পীদের উৎপাদিত পণ্য তারা সঠিক বাজার পায়। আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে মেলা। ডিবিসি নিউজ ডেস্ক। 10টি ভিন্ন ভিন্ন বিভাগে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 75টি দেশের 220টি চলচ্চিত্র প্রদর্শিত হয় এই আয়োজনে। সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। 9 দিনব্যাপী রাজধানীর 6টি ভেন্যুতে উৎসব মুখর পরিবেশে চলে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025। বরাবরের মতো এবারের উৎসবেও এশিয়ান প্রতিযোগিতা, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সিনেমা পুরস্কৃত হয়। বাংলাদেশ প্যানোরামার ট্যালেন্ট সেকশনে 3টি সিনেমা পুরস্কৃত হয়। তার মধ্যে অন্যতম হল পৈতৃক ভিটা ও ফুলেরা পোশাক পরে না। বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানান পদক্ষেপের কথা জানান সংস্কৃতি উপদেষ্টা। তাহলে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট তাদেরকে পেতে হবে, যেটা তারা পাচ্ছে না, যেমন প্রপার প্রজেকশন সিস্টেম, পার্মানেন্ট ভেন্যু, গেস্টদেরকে মানে সব ফিল্ম মেকারদেরকে আনতে পারে না। সো এই সমস্যাগুলো সমাধান যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি যে এই ফেস্টিভ্যাল আরও ইমপ্রুভ করবে সামনে। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক ও আলোকিত সমাজ স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া 23 ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হলো আজ। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে আনন্দ ঘন ছিল উৎসব প্রাঙ্গণ। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।